এরপর এই যে নদীর তীরে বাস করা যে মানুষ, চারিদিকে জল, শুধু সেই মুহূর্তে জল তাদের জীবন। এই যে জলের মধ্যে, জলের দ্বারা, জলের পাশে থেকে আবর্তিত হচ্ছে তাদের জীবন। এই জন্যে কৈবর্ত। কই মানে জল, কৈবর্ত হচ্ছে জলের জন্যে, জলের মাধ্যমে, জলের পাশে, জলের মধ্যে যিনি আবর্তিত হন বা ঘুরে বেড়ান, আবর্তন করেন, ঘুরে বেড়ান। কিসের লক্ষ্যে? খাদ্যের লক্ষ্যে। অর্থাৎ এই নদীর তীরেই, সমুদ্রের তীরেই যে কৈবর্ত, এবার এদের মধ্যে দুটো ভাগ হয়ে যাচ্ছে। একদল শুধু ওই গাছপালা, কৃষি নিয়ে ব্যস্ত থাকছে, সে চাষা কৈবর্ত হয়ে গেল। আর একদল জলের মাছ নিয়ে ব্যস্ত থাকছে, সে জেলে কৈবর্ত হয়ে গেল। এটা গেল এই যে ভাষা থেকে আমি বললাম জেলে কৈবর্ত। পরবর্তীকালে আমরা দেখব নিষাদ, তারা মাছ ধরছে। তাহলে কৈবর্ত, নিষাদ এবং মালো। মালো কারা? মালো তারা যুদ্ধে পরাজিত জাতি। কেমন যুদ্ধে পরাজিত? এরা এক সময় ছিল যোদ্ধা, কৈবর্ত রাজের যোদ্ধা। পরাজয়ের পর যুদ্ধে আক্রমণ সাধারণ মানুষের চাইতে বেশি আক্রমণ হয় সৈনিকদের উপরে, সৈনিকদের হত্যা করা হয়। যারা এবার পরাজিত হয়ে পালিয়ে গেল, মল্ল ক্ষত্রিয়, যেটা ক্ষত্র, তেজ, মালো, তারা কি করলো? তারা নিজেদের আইসোলেটেড করে জলপথে ভাসমান হয়ে চলে গেল। মনে রেখো, পৃথিবীতে প্রথম যে এই যে কৈবর্ত সমাজের যে যোদ্ধা, তারা প্রথম জলপথে যুদ্ধ করছে। আজকে আমরা জলপথে যে যুদ্ধ জাহাজ দেখি, যা কিছু যোদ্ধা দেখি, জলপথে নৌবাহিনী, তার প্রথম হচ্ছে এই মল্ল ক্ষত্রিয়রা। এরা দূরে চলে গেল। তাহলে কোনো রাজার অধীনে পরাজিত হয়ে যোদ্ধা সে চলে গেলে তার চাকরি নেই, তার জীবনযাত্রা কিসে চলবে? মাছ ধরেই চলবে। তারা আইসোলেটেড থাকলো, তারা কারোর সঙ্গে সংমিশ্রণে গেল না। এই জন্যে এখনো পর্যন্ত সংমিশ্রণে যাওয়া থেকে খুব কঠিনভাবে তাকে সব জায়গায়। এটা তোমাদের সামনে যে ব্যক্তি বসে আছে তাকে দেখে যেন ভেবো না। যদি তুমি যাও, তুমি দেখতে পাবে বাবনকে যে অঞ্চলের কথা বললাম আমি, মুর্শিদাবাদ থেকে শুরু করে, তারা কিন্তু সব তাদের মৌলিকতা, পিওরিটি যথেষ্টভাবে রক্ষা করে। নারী পুরুষ, পুত্রকন্যার বিবাহ স্বজাতি ব্যতীত দেয় না। আবার স্বজাতির মধ্যে রীতি আছে, সমগোত্রে কখনোই বিয়ে হবে না, মোটেই না। সমগোত্র শুনলে যদি তারা অন্য দেশেরও লোক হয়, তখন মনে করে এটা আমাদেরই রক্তের সম্পর্ক। অন্য দেশেরও হয়, কখনোই করবে না। সেই জন্য এই যে বিষয় আমরা দেখতে পাবো, প্রথমে ভনিতা করলাম বা মুখবন্ধ করলাম যে নদী তীরবর্তী অঞ্চলে সভ্যতা গড়ে তোলা, তার এখনও আধুনিক যুগের সবচাইতে বড় নিদর্শনটা বহন করছে পৃথিবীর সবচাইতে উন্নত একটা ছোট্ট দেশ, যেটা শহরের মতো, সিঙ্গাপুর। মাত্র 700 থেকে 900 পিওর তারা মাছ ধরা লোক, আর কিচ্ছু না। তাদের যে ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী অর্থনীতি চিন্তা, সে অর্থনীতি চিন্তা, শান্তিপ্রিয়তা, মৌনতা, মুগ্ধতা এবং সুশৃঙ্খলা, এই গুণগুলো দিয়ে তারা গড়ে তুলেছে সিঙ্গাপুরটাকে। যেখানে তুমি কল্পনাই করতে পারো না সিঙ্গাপুরে গিয়ে
এইগুলো তুমি যেগুলো আমাদের পৃথিবীর যে কোনো শহরে যে কোনো দেশে ঘটে, সিঙ্গাপুর এটা করতে পারবে না। বৈশিষ্ট্যগুলো এখানে তারা কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেটাকে বহাল রেখেছে, যেহেতু তৈরি তাদের হাতে। সুতরাং তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের যে ট্র্যাডিশনাল যে ক্যারেক্টার, সেটাকে তারা তাদের সংবিধানে তারা লিপিবদ্ধ করেছে। এই জন্য তুমি মনে করবে সবচেয়ে নিরাপদ কোথায়? সিঙ্গাপুর। পৃথিবীর সবচাইতে উদার কোথায়? সিঙ্গাপুর। সবচাইতে ধনী লোকরা কোথায় যায়? সিঙ্গাপুর। সবচেয়ে উন্নত চিকিৎসা কোথায় পৃথিবীর? সিঙ্গাপুর। পৃথিবীর সবচাইতে অর্থনীতির বিশাল মার্কেট কোথায়? সিঙ্গাপুর। কেন শুনবে? এটা হচ্ছে, আমি আধুনিকতার কথা বললাম। আর তার মানে এটা যে প্রাচীনকালে শুধু ছিল, আজ তার কোনো চিহ্ন নেই, এটা বলা যাবে না। এর যে ধারাবাহিকতা আছে তার প্রমাণ হচ্ছে, আমি এটা উদাহরণ দিলাম। আর একটা আছে আমেরিকার উত্তরাঞ্চলে আর একটা দেশ, ফিশারম্যানদের দেশ, আর কারণ নয়। সে দেশ এত উন্নত যে তুমি সেখানে গেলে তোমাকে বসবাস করার জন্য কাউকে জমি কিনতে হবে না, তুমি নিশ্চয়ই বসবাস করতে পারবে। এইবার আমরা যাব পৃথিবীর যে ভিন্ন ভিন্ন জায়গাতে যে সমস্ত সভ্যতার আলোকে এই ফিশারম্যানদের অবদানটা কোথায়। আমি যখন দেখব ভারতের বাইরে আমাদের কাছে যে ইতিহাসগুলো আছে, মিশরের নীলনদ, মিশরের নীলনদ ভারতের চাইতে প্রাচীন নয়। কেন নয়? আঙ্কারাল্যান্ড, গন্ডোয়ানাল্যান্ড এবং টেথিস সাগর, টেথিস সাগর যখন জেগে উঠল, টেথিস সাগর শুকিয়ে গেল, সাহারা মরুভূমির একটা অংশই আফ্রিকার দিকে চলে গেল, মিশরের দিকে। তার মানে মিশর, আফ্রিকা, সাহারা, এই টোটাল অঞ্চলটা, এই যে সেন্ট্রাল এশিয়া পর্যন্ত, এগুলো সব টেথিস সাগর থেকেই উৎপত্তি। তাহলে টেথিস সাগরের আগেই রয়েছে তোমার গন্ডোয়ানাল্যান্ড, আঙ্কারাল্যান্ড। তার মাঝখান থেকে হঠাৎ করে গড়ে উঠেছে একটা ভঙ্গিল পর্বত, হিমালয়, টেথিস সাগরের কুল ঘেঁষে। আমি যদি এবার দেখি এই মিশরের, তাহলে এই নীলনদটা গন্ডোয়ানাল্যান্ডের অনেক পরে হচ্ছে। আমি নীলনদের কথাটা তবু আগে বলছি। মিশরের নীল ফেরাও তার রাজজ্যোতিষী ঘোষণা করল, তোমার রাজ্যে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে তার হাতে তোমার মৃত্যু। এই জন্য উনি ঘোষণা করলেন, কারোর ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সাথে সাথে হত্যা করো। নির্বিচারে প্রত্যেকটা তালিকাবদ্ধ হচ্ছে গর্ভবতী নারী কে কে আছে, কাদের পুত্র কাদের কন্যা, একদম সবসময় প্রহরায় ব্যস্ত সৈনিকরা। মিশরের নীলনদে মাছ ধরে যে জেলে, তার যখন পুত্র সন্তান হলো, সে কী করলো? বলে জেলেদের তো নৌকায় বাস, ডাঙাতেও বাস, সে জানে জলে কীভাবে ভেসে থাকা যায়, মানুষকে কীভাবে ভাসিয়ে রাখা যায়। সে কাঠের বাক্সে এমন করে করলো যে জল কতটুকু পর্যন্ত এই বাচ্চাটাকে শোয়ানে, কতটুকু জল ডুববে আর কতটুকু ভেসে থাকবে, সেই অনুযায়ী তাকে শুইয়ে দিল, বাক্সটা নীলনদে ভাসিয়ে দিল। ভাবলো যদি ভাসতে ভাসতে কোনো দিন কোনো জায়গায় গিয়ে ঠেকে যায়, রাজ্যের বাইরে চলে যায়, সেখানে সন্তানটি যদি কেউ কুড়িয়ে বাঁচিয়ে তোলে, সে তো বাঁচবে। নীলনদের প্রাসাদের তীরেই, নীলনদের প্রাসাদের তীরেই ফেরাওয়ের প্রাসাদ। রানী বিকালবেলা হাওয়া খাচ্ছে বসে বসে, হঠাৎ নীলনদ দিয়ে ভেসে যাচ্ছে ওই বাক্সটা, হঠাৎ বাচ্চার কান্না, আর ফেরাওয়ের কোনো সন্তান নেই। রানী তো সন্তানের জন্য পাগল, সঙ্গে সঙ্গে অর্ডার করলো, এই যে সন্তানের কান্না শোনা যাচ্ছে এই বাক্সটির মধ্যে, ওই বাক্সটা নিয়ে এসো, বাচ্চাটা যদি আমি নিয়ে নেবো। আনার পর ওকে দেখে মায়া লাগলো, তাকে বড় করে তুলছে প্রাসাদের মধ্যে।
শিশু বড় হচ্ছে বড় হচ্ছে। এর মধ্যে জ্যোতিষী বলছে, ফেরাও এই সেই সন্তান, এর হাতে কিন্তু আপনার মৃত্যু। তোমার মাকে বলছে দাও, ওকে হত্যা করব। বলছে না, শিশু বোঝে নাকি এসব, হত্যা করবো যেই বলেছে ফেরাওয়ের দাড়ি ধরে ফটাস ফটাস করে মারছে বাচ্চা। বলছে বোঝে নাকি সব, সে বুঝে তোমাকে মেরেছে নাকি? বলছে বোঝে না, কে বললো? বলছে হ্যাঁ, ওর সামনে আগুন দিলেও মুখে দেবে। ওর সামনে আগুনের কয়লার টুকরো রাখলো, সাথে সাথে জিভে দিল, মুখে দিল, জিভটা পুড়ে গেছিল। ওইখান থেকে মোজেস বা মুসা তোতলা হয়ে গেল মায়ের কথা রক্ষার জন্য। শিশু বোঝে না, বড় হয়ে উঠল। চুরি ডাকাতে লেগে আছে। একজনের গরু চুরি করে একজন খেয়ে হাড়গুলো মাটিতে পুঁতে রেখে এসছে। সে খুঁজে খুঁজে পায়নি বলে হাড়গুলো পেয়েছে এক জায়গায়, বলে দিয়েছে যে ওই জায়গায় পুঁততে দেখেছি। হাড়গুলো নিয়ে এসে সে কান্নাকাটি গেছে, আমার গরু চুরি গেল। ফেরাওয়ের কাছে নালিশ দিল। ফেরাও বলছে তুমি হাড়গুলো দেখে বুঝলে কী করে ওর গরু, তোমার গরু এটা? না, এটা শুধু গল্প করলে হবে না। বলে বিচার করুন, আর তো কোথাও হাড় নেই, এই হাড় আমারই গরু। তখন বিচার করতে পারছে না, উল্টোর পানিশমেন্ট হচ্ছে। এর মধ্যে এই ছেলেটি তখন এই কিশোর বয়স। তখন বলছে আমি কি বিচার করতে পারি? বলছে হ্যাঁ। বলছে তোমার গরুগুলোর হাড় কোথায় কোনটা ছিল তুমি জোড়া লাগাও তো একটু। জোড়া লাগালো। তখন মোজেস কী করলো, লাঠি দিয়ে সেখানে স্পর্শ করলো, গরুটা জ্যান্ত হয়ে গেল। তখন গরুর রং চেহারা দেখে বলছে হ্যাঁ, এই তো সেই গরু, আমার গরু। চোর ধরা পড়ে গেল। ফেরাওয়ের মুখ কালো হয়ে গেল। ফেরাও বিচার করতে পারিনি, একটা বাচ্চা ছেলে বিচার করেছে, অপমানে জ্বলে গেল। ওকে আর রাখা যাবে না এখানে। ওর পর রাগ হচ্ছে। সে এবার ওই মিশরের যারা ফিশারম্যান তাদের সন্তান, সে তাদেরকে বলছে এখানে থাকা যাবে না, অত্যাচারী, চলো আমরা চলে যাই। ওখান থেকে দল বেঁধে প্যালেস্টাইন দিকে যাত্রা করলো। এই প্যালেস্টাইন দিকে যখন যাত্রা করছে, সামনে ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগরের কাছে যেতেই দেখলো জল দুই ভাগ হয়ে একদম রাস্তা তৈরি হয়ে গেল। তখন সামনে মোজেস যাচ্ছে, পেছনে তার অনুগামীরা গিয়ে প্যালেস্টাইনে গিয়ে উঠল। ফেরাও ভাবলো ওকে যেতে দেওয়া যাবে না, ও আর ফিরে আসে আমাকে মারতে পারে। বিশাল বাহিনী নিয়ে দৌড়ালো। গিয়ে দেখছে ও জলের দুই দিকে ভাগ হয়ে রাস্তা হয়েছে, সেই রাস্তা দিয়ে চালু আছে। ফেরাও সেই রাস্তায় নেমে গেল। যখন মোজেসের বাহিনী ওপারে গিয়ে উঠে গেল আর ফেরাও মাঝখানে বরাবর চলে গেছে সৈনিক নিয়ে, তখনই আবার জল এসে মিলিত হয়ে গেল। ফেরাও মারা গেল। এটা 1994-95 একটা নিউজ বেরিয়েছিল। ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে খনন করতে গিয়ে 22 ফুটের একটা মানুষের কঙ্কাল পাওয়া গেছিল। তখনকার দিনে মানুষের ধারণা করছিল যে এটাই বোধহয় সেই ফেরাওয়ের কঙ্কাল। তাহলে এটা গেল তোমার। ইনি যে ধর্মের প্রবক্তা, তিনি ইহুদি ধর্মের প্রবক্তা। এই ইহুদি ধর্ম থেকে ভেঙে পরবর্তীকালে দেখব তাদের একজন প্রতিবাদী ব্যক্তি যিশু। আবার এদের থেকে ভেঙে আর একজন প্রতিবাদী ব্যক্তি হচ্ছে হজরত মুহাম্মদ। এই জন্য ইসলাম ধর্মের অরিজিন, ইহুদি ধর্মের অরিজিন আর খ্রিস্টান ধর্মের অরিজিন, তিনটি বই পড়লেই তুমি একই পাবে সূত্র। শুধু নাম তারা আরবি ভাষা এক ধরনের বলে, হিব্রু ভাষা এক ধরনের বলে, ইংরেজিতে আর এক ধরনের বলে। ওরা আরবিতে বলে মুসা, হিব্রুতে বলে মোজেস, আরবিতে বলে ঈশা, তাই তো? মানে ঈশা হচ্ছে ওয়াই দিয়ে, যিশু। এরপর এই যিশুর গল্প শোনো। যিশু বেতেলহেমে জন্মগ্রহণ করলো। পণ্ডিত ব্যক্তিরা জানতে পারলো নক্ষত্র দেখে যে এই ব্যক্তি তাকে সংবর্ধনা দিতে গেল, ছোট্ট শিশুকে, কিন্তু তাকে মেরে ফেলবে, তাকে রাখতে দেবে না। এই জন্য তার মা কী করলো, তাকে নিয়ে চলে এলো মিশরে, কাকাদের পাঠিয়ে দিল তার কাকার সঙ্গে। মিশরে যখন এলো তখন বয়স 12-13,
ওখানে নিরাপত্তা নেই বলে ওখান থেকে হেঁটে চলে এলো ভারতবর্ষে, কাশ্মীর হয়ে তিব্বতে চলে গেল। তিব্বতে প্রায় 14 বছর কাটালো। এখান থেকে শিখলো যিশু যোগ, শিখলো আয়ুর্বেদ। এই যোগ আয়ুর্বেদ এগুলো শেখার পরে 28-29 বছর বয়সে চলে গেল আবার ফিরে, হেঁটে হেঁটে। ফিরে যাওয়ার পর মায়ের সঙ্গে দেখা, তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা, তার ভক্ত তৈরি হয়ে গেল। তার প্রধান যে শিষ্য, তার মধ্যে কয়েকজন শিষ্যের নাম হচ্ছে, দেখে নাও, তিনি এই গ্যালিল উপসাগরে যখন হাঁটছেন, গ্যালিল উপসাগরের তীর দিয়ে যখন হাঁটছেন যিশু, ভাবছেন কি করণীয়, কি করণীয়, কি করবেন। মানুষের মুক্তি দরকার, মানুষের জ্ঞান দরকার। মানুষ জানে না, কুসংস্কার আচ্ছন্ন, এবং রাজা তাদেরকে ভগবান হিসেবে নিজেকে জাহির করছে, যেমন খুশি অত্যাচার করছে। একটা মানুষের মুক্তি দরকার, মুক্ত সমাজ গড়ে তোলা দরকার, যেখানে সবাই সমান থাকবে। গ্যালিল উপসাগর পাশ দিয়ে হাঁটছেন, হাঁটতে দেখছেন যে দূরে ভাসমান নৌকার উপরে দুজনে মাছ ধরছে। বলছে তোমরা কী করছো? বলছে আমরা এখন মাছ ধরছি। বলছি তুমি তো নৌকার উপরে ভাসমান, জলের তলায় মাছ কি করে ধরছো? বলছে জাল ফেলে। বলে কি করে জানলে যে এই সময়ে ওই পথ দিয়ে কত গভীরে কী মাছ যাবে, আর তোমার জাল সেই মাপে সেইভাবে তুমি ফেলবে, আর জালের মধ্যে মাছগুলো উঠে আসবে, তুমি কি করে জানলে? তখন বলছে এটি তো আমাদের বিদ্যা। বলছে দুজনে তীরিতে এসো। আসার পর বলছে তোমরা দুইজন আমার সঙ্গে চলো। চলল। খানিক দূরে যাওয়ার পর দেখছে তারা দুই ভাই ছেঁড়া জাল গড়ছে। জাল ছিঁড়ে গেলে তাকে গড়া বলে, সেলাই বলে না। বলছে তোমরা কি করছো? বলছে জাল গড়ছি। বলছে কেন? বলছে আমরা যখন সমুদ্রে যখন মাছ ধরতে যাই, তখন জাল ফেলার পরে যে মাছগুলো ঢোকে আমার জালে, ঠিক এই জায়গায় এসে জমা হয়, আর এই জায়গায় জালটা ছেঁড়া আছে। যদি ছেঁড়া থাকে তাহলে মাছগুলো বেরিয়ে চলে যাবে। জানলে কি করে যে তোমার জালের মধ্যে ওই সময় মাছ ঢুকবে, আর সেই মাছগুলো এইখানেই জমা হবে, আর এখান থেকে বেরিয়ে যাবে ছেঁড়া থাকলে? বলছে এটাই তো আমাদের বিদ্যা। বলছে তোমরা দুই ভাই আমার সঙ্গে এসো। যোহন, পিতর, ইয়াকব এরা। এবার এই চারজন, যিশুর যে টোটাল শ্রেষ্ঠ 12 জন শিষ্য, তার মধ্যে 4 জন কিন্তু ফিশারম্যান। এবং বাইবেল যদি তোমরা পড়ো, নিউ টেস্টামেন্ট, দেখবে শেষের অধ্যায়গুলোতে চিঠি আছে। পিতর, যোহন, ইয়াকব এদের চিঠি আছে যে বাইবেলে কি লেখা হলো, কোথায় প্রচার করতে হবে, কেমনভাবে। শুধু লেখাই নয়, লিখে তার প্রচারও করা। তবে বেশি সুনাম কেটেছে পল, সেন্ট পল, কিন্তু লেখক কিন্তু এই 4 জন। সেন্ট পল লেখক না। আর এরপর যখন যিশুর জনপ্রিয়তা বেড়ে গেল, রাজার কাছে নালিশ গেল। কোন শাসন চলছে? ইহুদি শাসন। সবাই ষড়যন্ত্র করছে যিশুর বিরুদ্ধে, ও ভরকাচ্ছে মানুষদেরকে, ও রাজার বিরুদ্ধে বিদ্রোহী করে তুলছে, ও ব্যাপটিস্ট করছে, ধর্মান্তরণ করছে, স্নান করে তারপর সঙ্গে পবিত্র হয়ে কথা বলতে হয় ওর সঙ্গে। এইগুলো হচ্ছে। তারপর এটার কারণ কি শুনবে? সারা পৃথিবীতে একটাই রীতি, তুমি কারো সান্নিধ্য লাভ করতে গেলে, তুমি যদি অপরিষ্কার নোংরা থাকো, তুমি সেই সান্নিধ্যে বসে তার কাছে কিছু লাভ করতে পারবে না। সেই জন্য তখনকার দিনে তো এত পারফিউমের ব্যবস্থা নেই, তখন স্নান করে বিশুদ্ধ হয়ে সামনে এসে বসা। এটা ভারত থেকে শুরু করে পৃথিবীর সব দেশে এই সিস্টেম। তারপর এইবার ষড়যন্ত্রের মধ্যে রাজা ঘোষণা করেছে যিশুকে যে ধরিয়ে দেবে, কারণ শিষ্যদের সাথে যিশু এমন থাকে একই রকম চেহারা,
দাড়ি একই রকম, সব একই রকম বানিয়ে ফেলেছে, আইডেন্টিফাই করতে পারছে না। যিশুর শিষ্যদের মধ্যে একজনকে লোভ, তার চরম লোভ আছে, টাকা ঘোষণা করছে, যিশুকে ধরিয়ে দিতে পারলে টাকা পাবে। যিশু সেটা জানে, বাকি শিষ্যদের বলে রেখেছে ওকে নজরে রেখো, ও কিন্তু আমার শিষ্যদের মধ্যে একজন ব্যক্তি, সে কিন্তু আমাকে বিপদের মধ্যে ফেলবে। তখন যিশুর যে তিব্বতের থেকে শিখে যাওয়া আয়ুর্বেদ, ভেষজ, যোগ, সে কিছু গাছপালা, রস ইত্যাদি বলে দিল, আমি পান করছি, আমাকে ক্রুশবিদ্ধ করবে যখন বিচারে ধরিয়ে দিল, যখন তার আগেই ওটা রেডি ছিল যে আমাকে ধরালেই এগুলো খাইয়ে দেবে। ক্রুশের আগেটা খাইয়ে দিল এবং অনেকক্ষণ ধরে অচেতন অবস্থায় থাকলেও প্রাণ সংশয় হবে না। এবং যখন ওকে ক্রুশে বিদ্ধ করলো প্রকাশ্যে দেওয়ার মানেটা কি? নৃশংসতা, যাতে বাকিরা কেউ, ওকে ফলোয়াররা না থাকে, দেখে যেন ভয় পায়। যেই সৈনিকরা চলে গেল কনফার্ম করে যে ডেথ কনফার্ম, ওকে নামিয়ে এনে তাড়াতাড়ি গুহার মধ্যে নিয়ে চলে গেল। গুহার মধ্যে নিয়ে ওখানে আপাতত প্রাথমিক চিকিৎসা করে ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে গেল আর ঘোষণা করে দিল, যিশু ঈশ্বরের পুত্র, আকাশে ঈশ্বরের কাছে মিলিত হয়ে গেছে, তিনি আর নেই। কারণ তারপরেই আবার রাজা দেখতে যে ওর বডিটা নিয়ে আয়, দেখছে বডি নেই, গুহার কাছে সে দেখছে নেই, শিষ্যরা বলে দিয়েছে। আর যে শিষ্য ধরিয়ে দিয়েছিল তাকে আলাদা করে আইসোলেট করে দিয়েছে, সে পালিয়ে গেছে। যিশুর ওই ক্রুশবিদ্ধ দেখে বাকিদের ভয়ে পালিয়ে গেছে। কদিন বাদে রাস্তায় তাকে মেরে কারা যেন ঝুলিয়ে রেখেছিল, বডি ক্ষত বিক্ষত করে। তারপর যিশুকে গুপ্ত জায়গায় নিয়ে গেল, স্থানান্তর করে চিকিৎসা করে মাসখানেক বাদে সুস্থ হয়ে গেল। তারপরে শিষ্যদের সঙ্গে আবার নতুন করে দেখা দিল। শিষ্যরা কি ঘোষণা করলো? ঈশ্বরের পুত্র আমাদের মধ্যে আবার আবির্ভূত হবেন, তিনি আমাদের শেষ নির্দেশ দিতে আসবেন। ওই দিন এসে শিষ্যদের কি করলো? নিজে হাতে তাদের হাত পা ধুয়ে পরিষ্কার করে দিল, নিজে রান্না করলো, কেক তৈরি করলো, নিজে তাদেরকে খাওয়ালো, সমুদ্রের তীরে বসে লাস্ট সাফার যেটা খাইয়ে। ওরা বলছে তিনি অদৃশ্য হয়ে গেলেন না, দুইজন শিষ্যকে নিয়ে তিনি এখান থেকে বেরিয়ে চলে এলেন, সবচেয়ে বিশ্বস্ত দুইজন। হাঁটতে হাঁটতে চলে এলেন, কাশ্মীরে থাকলেন। একজন শিষ্যকে পাঠিয়ে দিলেন কেরালার দিকে, ভারতের। সে প্রথম ওখানে খ্রিস্ট ধর্ম প্রচার করছে। তাহলে খ্রিস্ট ধর্ম কিন্তু ব্রিটিশ আনেনি, যিশুর সঙ্গে এসছে। এবং কেরালায় কিছুদিন সেখানে ঠিকঠাক হলো না, অনুকূল পরিবেশ পেল না, ওখান থেকে চলে এলো পূর্ব দিকে মাদ্রাজে সে প্রথম চার্চ তৈরি করছে। যিশু বেঁচে থাকা অবস্থায় কিন্তু এটা তৈরি হলো। আর যিশু দীর্ঘদিন বসবাস করে কাশ্মীরে মারা গেল। অবশ্য তার আগে তার মা মারা গেছে। তার মাকে তখন বলা হয়নি যে ছেলে বেঁচে আছে, তাহলে তো মা তো বলে ফেলবে, কোনো না কোনো বলবে আমার ছেলে বেঁচে আছে। মা কখনো মেনে নেবে না ছেলে মারা গেছে। এইবার আরও দুজন শিষ্য, তারা যিশুর মা বৃদ্ধ হয়ে গেছে, তখন তাকে নিয়ে আসছে হাঁটি হাঁটি কাশ্মীরের দিকে। হেঁটে আসতে আসতে আফগানিস্তানের ওখানে এসে মেরি মারা গেল। ওখানে মেরির কবর কিন্তু মিশরেও নয়, প্যালেস্টাইনেও নয়, বেথলেহেমেও নয়, আফগানিস্তান। এখানে এই খবর এসে পৌঁছালো যিশুর কাছে। যিশু কিছুকাল বেঁচে থেকে তারপর মারা গেল। যিশুর খবর কাশ্মীরে। এবং দেখো, আমরা এই যে যিশুকে নিয়ে এত কথা বলছি, যিশু সংগঠনকারী লিডার, কিন্তু যিশু কিন্তু বাইবেল যে রচনা, বোঝা গেল যে বাইবেলের যে বিদ্যা এবং এই যে প্রচার করা, এটা কিন্তু যিশুর কাজ না। তার ওই 4 জন শিষ্য কিন্তু ফিশারম্যান।
বাইবেল রচনা, এবং ধারাবাহিকভাবে রেখেছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট সঙ্গতি রেখে লিখেছে তারা। তাহলে কতটা তারা ধারণ করেছে বিদ্যা। এবং বাইবেল যদি পড়ো, প্রতিটা লাইন পড়লে বুঝতে পারবে যে কতটা দক্ষতা সেই যুগে লিখছে বসে, আজকের লেখা নয় তো। তারপর আমরা আর একজনের লেখার নিদর্শন পাব, কৃষ্ণদ্বৈপায়ন, তার লেখা ভবিষ্য পুরাণে। যিশু নাম নেই, কিন্তু যিশু বর্ণনা দেয়া আছে। সোনালি দাড়ি, সোনালি গোঁফ, সোনালি চুল, গৌরবর্ণ, সুদীর্ঘ চেহারা, কাশ্মীর থেকে তিব্বত কতকাল ছিল, যাতায়াত করেছে, এটা লেখা আছে কিন্তু অষ্টাদশ পুরাণের ভবিষ্য পুরাণে। আর আছে শালীবাহনের উপাখ্যান আছে, তাতে যিশুর নাম নেই কিন্তু তার বর্ণনা আছে শরীরের। এইবার আমরা যাব আর একটা জায়গা, সেটা হচ্ছে এই তিব্বত। তিব্বত এবং কৈলাস পর্বত, তিব্বত, হিমালয়ের যে মাউন্ট এভারেস্ট আমরা দেখছি, ভঙ্গিল পর্বত, তার লাগোয়া, একেবারে মনে হচ্ছে তার গা ঘেঁষেই। কিন্তু এই গা ঘেঁষে বিষয়টা, এখানে কিন্তু একটা সংশয় আছে। কেন সংশয় আছে? আমরা মাউন্ট এভারেস্ট বা হিমালয়ের যে পর্বতের শ্রেণী, আর কৈলাস পর্বত এবং তিব্বতের যে রূপ, দুটো ঠিক মিলছে না। দুটো একটু গঠনগত পার্থক্য আছে। কারণ মাউন্ট এভারেস্টের যে শৃঙ্গগুলো, শীর্ষবিন্দুগুলো সুচালো আকারে উঠে যাচ্ছে, কিন্তু কৈলাস পর্বত এবং তার আশেপাশে যে পাহাড়গুলো সুচালোভাবে উঠছে না। ঠিক মনে হচ্ছে মালভূমির মাথার মতো ভোতা, পামির মালভূমি, কৈলাস মনে হবে খুবই কাছে এগুলো। এইবার এর সঙ্গে চীনের সঙ্গে অখণ্ড যোগ, কিন্তু হিমালয়ের সঙ্গে চীনের অখণ্ড যোগ না। মানে আমি যদি ভৌগোলিক এবং মৃত্তিকা ভাগ অনুযায়ী আমি বিচার করি, মৃত্তিকা ভাগ অনুযায়ী অখণ্ড যোগ না। এইখানে রয়েছে রাক্ষসতাল হ্রদ, মানস সরোবর। এই রাক্ষসতাল হ্রদ, মানস সরোবর, আমার তো মন বলছে ওই টেথিস সাগরের আগে গন্ডোয়ানাল্যান্ডের একটা পার্ট এটা। এই পার্ট আর হলো অঙ্কারাল্যান্ডের একটা পার্ট। ভঙ্গিল পর্বতে তৈরি হওয়ার পর ওখান থেকে এবং একটা নতুন ভূভাগ তৈরি হওয়ার যুক্ত হওয়ার পর এর সাথে আমরা দেখব অঙ্কারাল্যান্ড আর গন্ডোয়ানাল্যান্ডের কোনো আলাদা পার্থক্য নেই। তখন যে টেথিস সাগরে যে বিভাজন করেছিল সেটা আর নেই, মিশে গেছে, টেথিস সাগরটা সরে গেছে। সুতরাং এই অঞ্চলটা, রাক্ষসতাল হ্রদের জলটা তখন সুন্দর ছিল, সুপেয়। এইখানে সভ্যতা গড়ে উঠেছিল নিরাপদভাবে। কেন নিরাপদ? নিরক্ষীয় অঞ্চল থেকে অনেক দূর, ভূমিকম্পের প্রবণতা কম, জলোচ্ছ্বাস নেই, তারপর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কম, নেই বললেই চলে। সেই জন্য এই অঞ্চলে জনবসতি গড়ে ওঠে এই ফিশারম্যান রূপেই বেশি। এখান থেকে তৈরি হয়েছে
এই রাক্ষসতাল মানস সরোবর থেকে তৈরি হয়েছে, রাক্ষসতাল হ্রদ থেকে মানস সরোবর থেকে তৈরি হয়েছে, একদিকে সিন্ধু আর একদিকে ব্রহ্মপুত্র, আর তার বিপরীত পাশে, কৈলাসের বিপরীত পাশে ইয়াংসিকিয়াং, হোয়াং হো। আর একটা হচ্ছে মেচি। মেচিটা ওখান থেকে উত্তরের দক্ষিণ দিকে ধাবিত হয়ে শিলিগুড়ি নেপালের মধ্য দিয়ে এসছে ওর ধার। আর প্রধান যে দুটো বাহি, যেটা সাংপো নাম নিয়ে পরে ডিহং, তারপর ব্রহ্মপুত্র, তারপর যমুনা, বাংলাদেশের যমুনা, ইন্ডিয়ার যমুনা না, আর দিকে সিন্ধু। মানুষ কেন সরে গেল? হঠাৎ এখানে জল বিষাক্ত হয়ে গেল, জলে সব মাছ মারা গেল। জলে মাছ মারা গেলে সেই জল পানও করা যায় না, জল পানও করা যায় না, মাছও নেই, প্রাণীও নেই। মানুষ, হাজার হাজার মানুষ এই নদীর তীরবর্তী অঞ্চল দিয়ে চলে এলো। যে জাতি এই মেচি নদী, মেচ সম্প্রদায়, যারা শিবের উপাসক ছিল, তাদের জাতি হচ্ছে শৈব এবং টাইটেল শৈব্যা, শৈব টাইটেল বা শৈব্যা টাইটেল। মেচিয়েরা চলে এলো, মেচ উপজাতি। এই মেচরাই পরবর্তীকালে আমরা দেখব রাভা, রাভার মেচ, আর দিকে বড়ো একটা সংমিশ্রণ আছে। কেন সংমিশ্রণ আছে? কারণ ওই সিন্ধু নদীর গাবে পারবে যারা এসেছিল তারা তো বড়ো, তাহলে একই জায়গায় বসবাস করতো। এরা এই নদীর তীরে বাস করে, মেচি নদী, মেচ নাম নিয়েছে, আর ওরা বড়ো নাম নিয়েছে। আর এক দল ওখান থেকে ভাগ হয়ে এসে দুটো দিকে প্রবাহিত হয়ে গেল। একটা এলো সিন্ধুর পার দিয়ে ধরে এসে খাইবার গিরিখাত দিয়ে ভারতবর্ষের দিকে এলো, আর একটা দল উত্তর দিকে চলে গেল একেবারে সাইবেরিয়া অঞ্চলে। এই যে মৎস্যজীবীদের মধ্যে আমি যাদের বললাম যে জলে মল্ল ক্ষত্রিয়, এরা নদীতে নৌকায় পরে ভিত্তি করে মাছ ধরা, এরা ভোদরকে প্রশিক্ষণ দিল। ওই জঙ্গলে থাকতো, ভোদরকে প্রশিক্ষণ দিয়ে জলের তলায় গাছের গুড়ির মধ্যে যে মাছ আছে সেই মাছটাকে কি করে তাড়িয়ে জালের মধ্যে দেবে, এই প্রশিক্ষণটা দিল তারা। তারা নিজেরা জলে ডুব দিয়ে মাছ ধরতে যায় না, ভোদর জলে ডুব দিয়ে মাছ তাড়া দিয়ে তার জালের মধ্যে আনবে, সে সিগন্যাল দেবে, জাল তুলবে, তার মধ্যে মাছ। এটা বলতো কতটা বুদ্ধির কৌশল, ভাবা যায় কৌশলটা। যেখানে যে কোনো আম পাবলিক, যত বড় শিক্ষিত পণ্ডিত হোক না কেন, তাকে যদি বলো জলের তলে এটা পড়ে গেছে, সে জলে ডুব দেবে, নাহলে ডুবুরি খুঁজবে। এখনকার যুগে ডুবুরি খুঁজবে, নাহলে তো কেউ ডুব দেওয়া লোকই খুঁজবে। কিন্তু ওই জলের তলায় গাছের গুড়ি, সেখানে রয়েছে মাছ, মানুষ গেলে আসবে না। ওই প্রাণী একমাত্র সেটা তাড়া দিয়ে জালের মধ্যে দিকে তাড়া করবে, এমন করে তাড়া করে জালের মধ্যেই আসবে, যেদিকে জাল সেদিকে আসবে, অন্যদিকে তাড়া দেবে না। কতটা কৌশল তারা শিখিয়েছে। তাহলে এইটা যে প্রাণীটা করছে, সেই প্রাণীকে যে শেখালো, তার বুদ্ধি, ধীশক্তি, মেধা, সেটা বলো কতখানি। কঠিন না? এটা কিন্তু একদম পিউরিটি রক্ষা করে। এই যে ভোদর দিয়ে মাছ ধরা, একদল ইয়াংসিকিয়াংয়ে চলে গেল, ওই যে বললাম ওদিকে মাছ ধরতে, আর একদল সিন্ধুতে মাছ ধরলো, আর একদল এই খাইবার গ্রিক পথ দিয়ে আস্তে আস্তে রাজস্থানে ঝালোয়ার অঞ্চলে কিছু বসবাস করলো। একসময় রাজস্থানের এই অঞ্চলে প্রচুর নদী ছিল, আরব সাগরে মাছ ধরত, নদীতে মাছ ধরত। ওখানে যখন মরুভূমি হলো, এই মরুভূমিটা কিন্তু এই সাগরের তলা থেকে ওঠা মরুভূমি নয়, এটা আবহাওয়া বিকারে মরুভূমি। ক্রমশ মরুভূমি অঞ্চল বেড়ে যাচ্ছে, জলও শুকিয়ে গেল। কচ্ছের রণ যেটা তোমরা জানো, সেই অঞ্চল থেকে মানুষ এবার মৎস্যজীবী থেকে তারা, যারা মাছ ছাড়া বাঁচতে পারবো না, জাল ছাড়াও, তারা ওখান থেকে স্থান ত্যাগ করলো। ওখান থেকে আশেপাশে যেখানে নদী, সেই অঞ্চলে নদীপথে আস্তে আস্তে একেবারে রাঁচি পর্যন্ত পৌঁছে গেল এসে।
আজকে যে রাঁচি দেখতে পাচ্ছ, একসময় ওখানে নদী প্রবাহিত, নদীর প্রবাহ সরে গেছে। আজকে যে অজয় দেখছো বিহার থেকে এসছে, তারপর ওদিক থেকে যে নদীগুলো উড়িষ্যার মধ্যে চলে গেছে, এই রাঁচি অঞ্চলের বসবাস করতে শুরু করলো। এখান থেকে আবার নদী যখন শুকাতে শুরু করলো, তখন তারা বঙ্গোপসাগর থেকে এদিকে চলে এলো ভাগীরথী গঙ্গার দিকে। এখান থেকে তারা যেতে যেতে একদম বাংলাদেশের সুন্দরবন এই অঞ্চল, তখন তো বাংলাদেশ বলে কিছু নেই, এই অঞ্চলে নদী প্রবাহ চলছে। তুমি চিন্তা করো, মধুসূদন, তারপর নড়াইলের জমিদার, তারপর ওদিকের কুমিল্লার লোকেরা নৌকা পথে চলে আসছে কলকাতায়। তাই নদীগুলো শুকিয়ে গেল এবং নাব্যতা নষ্ট হয়ে গেল বলতে পারো মাত্র 100 বছর এর মধ্যেই। এই ইছামতি নদী দিয়ে আমি যাতায়াত করেছি 1983 সাল পর্যন্ত, 83-84 তো একেবারে বনগাঁ বাগদা এ পথে হয়ে একেবারে যশোরের কাছাকাছি সাগরদাড়ি কপোতাক্ষতেও চলে গেছি, সাগরদাড়ি কপোতাক্ষ নদীপথে যাতায়াত করেছি। এখন তো তুমি মজে গেছে, কচুরিপানা পলি একটু মজে গেছে, কিন্তু 83 সাল পর্যন্ত আমি যাতায়াত করেছি নৌকায়। তখনও নাব্যতা কতটা রয়েছে চিন্তা করো। তাহলে আমি বললাম 100 বছরের মধ্যে সব শেষ হয়ে গেল নদীগুলো। এই জন্য পূর্ববঙ্গে এখন তুমি পাবে হার্ডলি 15টা, 10-12টা থেকে 15টা পরিবার আছে ভীষণ পিওরিটি রক্ষণশীলেরা, এবং এই জীবিকা ছাড়া অন্য জীবিকা তারা অ্যাকসেপ্টই করে না। এমনকি মাছ কিনে নিয়ে ব্যবসা করবে, বাজারে একটা দোকান দিয়ে ব্যবসা করবে, সেটাও করতে প্রস্তুত নয়। ওই প্রাণী প্রতিপালন, ওই প্রাণীকে প্রশিক্ষণ, ওই প্রাণীকে দিয়েই মাছ ধরা। এইবার এটা গেল একটা দিক। প্রাচীন ভারত তাহলে কোন দিকটা রয়েছে? আবার যে কৃষ্ণদ্বৈপায়ন, সত্যবতী গর্ভে জন্মেছে, পরাশরের পুত্র। মনে রেখো, এই পরাশরের পুত্র জন্মেছে কোথায়? এখন নদীটা নেপালে, নেপাল এবং উত্তরপ্রদেশ এই অঞ্চলে প্রবাহিত। আর এই অঞ্চলে যে মানুষগুলো মাতৃতান্ত্রিক সমাজ, বিশেষ করে হিমালয়াল অঞ্চলের, তুমি একেবারে যদি বলো হিমাচল প্রদেশ থেকে একেবারে চলে যাও ত্রিপুরা পর্যন্ত মাতৃতান্ত্রিক সমাজ। এই জন্যে মায়ের পরিচয়ে তার জাতির পরিচয় হতো। তোমরা যেমন এখন বলো পিতার পরিচয়ে, তখনকার দিনে প্যারালাল দুটো চলছে, পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক। এই পিতৃতান্ত্রিকে কী হচ্ছে? পিতার উপাধি গ্রহণ করা, গোত্র। এই যে তোমরা যে গোত্রগুলো বলো না, যে আমরা বাদশায়ন গোত্র, আমরা আলিম্বন গোত্র, এইগুলো হচ্ছে তৈরি হয়েছে এই পিতৃতান্ত্রিক সমাজের প্রভাবে, প্রভুত্ব করা প্রভাবে। তার আগে মাতৃতান্ত্রিক সমাজে কিন্তু এই সংঘর্ষ হচ্ছে মহাভারত এবং রামায়ণে মাতৃতান্ত্রিক বনাম পিতৃতান্ত্রিক সংঘর্ষ। কৃষ্ণদ্বৈপায়নের পরিচয় কে দেবে? তার বাবা পরাশর হলেও পরিচয় পরাশরের হিসাবে পাচ্ছে না, সত্যবতীর হিসাবে তার পরিচয় হচ্ছে। কারণ কৈবর্ত রাজ, এরা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজের মধ্যে আছে। বাবা রাজা হয়েছে, তাতে কি হয়েছে? মেয়ের প্রতিষ্ঠার জন্য বাবা লড়াই করে যাচ্ছে, ছেলের প্রতিষ্ঠার জন্য লড়াই করছে না। শান্তনুর সঙ্গে, রাজা শান্তনুর সঙ্গে। এইবার এই জন্য সত্যবতীর যে পুত্র কৃষ্ণদ্বৈপায়ন মহাভারতে কোনো জায়গায় রাজ সম্মান পায়নি। এটা বারবার আক্ষেপ করছে, ভীষ্ম আক্ষেপ করছে, সবাই আক্ষেপ করছে। মহাভারতের মধ্যে এই আক্ষেপটা বারবার আছে। শুধুমাত্র
মানে কৈবর্ত মৎস্যজীবীর সন্তান বলে তোমাকে দিল না কেউ সম্মান। চিন্তা করো কতটা জাতিভেদের অসম্মানের জায়গা, যেখানে প্রাসাদে দাসীর গর্ভে জন্ম হচ্ছে যার, তারও একটা সম্মান আছে, কিন্তু জালিয়া কৈবর্তের ঘরে সম্মান নেই, তার জন্মেছে বিদুর, কার গর্ভে জন্মেছে? দাসী। কিন্তু কৃষ্ণদ্বৈপায়নে সে যে টোটাল মহাভারতটা লিখছে, যে অত পাণ্ডিত্য, অত কিছু লিখছে, অত কিছু করছে, সবাই জানে ওখানে, সবার উপস্থিতিতে, তার কাছে পরামর্শ নিচ্ছে, তার কাছে প্রযুক্তি, টেকনোলজি, সঞ্জয়ের যে দিব্যদৃষ্টি বলো, সমস্ত কিছু, তার জ্ঞান পরিপূর্ণ, স্বীকৃতি নেই তার জ্ঞানের। জ্ঞানের স্বীকৃতি নেই। যখনই সংকটে পড়ছে, আশ্চর্য বিষয় দেখো, বিচিত্র বীর্যের দুটো স্ত্রী, তাদের সন্তান নেই, তাদের সন্তান দরকার, কৃষ্ণদ্বৈপায়নকে ডাকো। তার সন্তানের বাবা কৃষ্ণদ্বৈপায়ন হচ্ছে না, তখন কি ব্যাখ্যা হচ্ছে? ক্ষেত্রজ সন্তান। কারণ কৃষ্ণদ্বৈপায়নকে আগেই আমরা জাতিভিত্তিতে অসম্মান করেছি। তার দেখো দ্বিচারিতা কেমন হচ্ছে দেখো, জাতির ভিত্তিতে যদি মায়ের পরিচয়ের জন্যই তার রাজ আনুকূল্য পেল না, রাজ সম্মান পেল না সত্যবতীর পুত্র বলে, আবার বিচিত্র বীর্যেরও দুটো স্ত্রী আছে, তাদের সন্তান কিন্তু মায়ের পরিচয়, কিসের পরিচয়? মায়ের বংশের পরিচয় তো পাচ্ছে না। এই মাকে যারা বিয়ে করেছে তাদের পরিচয়ে এই সন্তান বড় হয়ে উঠছে। না কৃষ্ণদ্বৈপায়নের পরিচয় পেল, না ওই মেয়ে দুটির পরিচয় আছে। হতে পারতো তো, ওই মেয়ে দুটির পরিচয় তো হতে পারতো, তাও হয়নি। না কৃষ্ণদ্বৈপায়নের থার্ড পার্টির পরিচয় হয়ে গেল। থার্ড পার্টি তো বলা যায় এখানে, শুধু মানে সাত পাকে বিয়ে করেছে যে, তার বংশ পেয়ে গেল সে। এই কৃষ্ণদ্বৈপায়নকে, যার জন্মদিন তিথিটাকে পালন করছো তোমরা গুরু পূর্ণিমা, কৃষ্ণদ্বৈপায়নের জন্মতিথি পূর্ণিমা। এইবার আমি যদি বলি, এই যে তিনি নদীপথ পার করতে গিয়ে সত্যবতী একটা দ্বীপের, তাকে দেখে আকৃষ্ট হয়, হঠাৎ করে সেখানে তিনি কুয়াশাচ্ছন্ন অপরিবেশ তৈরি করে, আলো সব দূর হয়ে যায়। পূর্ণিমা তিথিতে সূর্যগ্রহণ হয় না? সূর্যগ্রহণ হয় কখনো? হয় না। চন্দ্রগ্রহণ হয়। তাহলে গ্রহণ লাগে যখন, তখন তো আচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন লাগেই। আমার তো মনে হচ্ছে সেদিন গ্রহণ ছিল। সেই ব্যক্তির জেলের সন্তান, তার যে লেখা বই এবং পাণ্ডিত্য, আজও পর্যন্ত পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই এটাকে চ্যালেঞ্জ করে এর চেয়ে বেশি পাণ্ডিত্য, জ্ঞান, সর্ববিধ বিদ্যায় পরিপূর্ণ কোনো লেখক আছে? নেই। তুমি রামায়ণ আর মহাভারতটা পাশাপাশি রাখলে, রামায়ণটা তোমার মনে হবে ছেলে বোলানো গল্প, রূপকথা, মনে হবে না? মহাভারতের রূপকথা লাগবে না। কৃষ্ণের জন্ম থেকে একবার মৃত্যু পর্যন্ত ভাগবত দ্বাদশ খণ্ড, একদম টোটাল জীবন বৃত্তান্ত এই ভাগবত। ভাবা যায়? আমরা সে কৃষ্ণের জন্মদিনটা ছুটি ঘোষণা করি, পালন করি। কৃষ্ণদ্বৈপায়নের লেখা গ্রন্থের চরিত্রগুলো নিয়ে আমরা অসংখ্য গবেষণা করেছি। কৃষ্ণদ্বৈপায়নের জীবন ও কর্ম নিয়ে গবেষণা নেই, তাকে স্বীকৃতিও নেই। আমরা শ্রীকৃষ্ণের নামে বহু প্রতিষ্ঠান আছে,
পরশুরামের নামে প্রতিষ্ঠান আছে, অর্জুন নামে পুরস্কার আছে, কিন্তু কৃষ্ণদ্বৈপায়নের নামে কিছু নেই। ভারতবর্ষে তো জ্ঞানপীঠ পুরস্কারটা কৃষ্ণদ্বৈপায়নের নামে হওয়া উচিত, তাই নয় কি? ভারতবর্ষের জ্ঞানের শ্রেষ্ঠ জিনিস কৃষ্ণদ্বৈপায়ন, জ্ঞানপীঠটা তার নামে হওয়া উচিত। কেন নয়? তাকে নিয়ে কোনো গবেষণা হয় না, কারণ নিম্নবর্ণ, তাকে নিয়ে তো চর্চা নেই। তার লেখা নিয়ে কিন্তু সবাই মুগ্ধ হয়ে থাকবে, তাকে নিয়ে চর্চা নেই। তাকে আরও শুনে নাও, এখানে শুধু মৎস্যজীবী শেষ হয়ে যায়নি, ফিশারম্যান এখানে শেষ হয়ে যায়নি। তোমরা যদি দেখো মেসোপটেমিয়া সভ্যতা থেকে শুরু করে মেক্সিকান সভ্যতা থেকে শুরু করে সব জায়গায় সমুদ্র তীরবর্তী যত আছে সব একই, এবং যত রূপকথা, যত জ্ঞানের কথা জেলে, নদী, সমুদ্র, মাছ এসব নিয়ে তৈরি। এবং সবচেয়ে অদ্ভুত জিনিস, বিজ্ঞানের বিবর্তনে এককোষী জীব থেকে মাছ, মৎস্য, তার যে প্রভাব, এবং বৈষ্ণবদের যে দ্বাদশ, সেখানেও মৎস্য অবতার প্রথম। প্রথম অবতার একেবারে। আমি প্রথমে কি বলেছিলাম যে এই মৎস্যজীবী যারা সবচেয়ে প্রথম আধুনিকতম, তাদের আবিষ্কারই পৃথিবীটাকে সবচেয়ে বড় আধুনিক করে দিয়েছে, যার বিকল্প আজও পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি, জাল বা হারপুন এই জাতীয় তৈরি করতে পারিনি। এবং অবাককাণ্ড দেখো, এই মৎস্য অবতারেই যত ধর্মগ্রন্থ, শাস্ত্রীয় গ্রন্থ, যত ধার্মিক গণকে রক্ষা করার জন্য মৎস্য অবতার, এই গ্রন্থ কথাটা উল্লেখ আছে। মৎস্যজীবী, মৎস্য, গ্রন্থ, রক্ষা। বরাহ অবতারে বলা নেই গ্রন্থ রক্ষা করছেন। বরাহ অবতারে কি বলা আছে? হিরণ্যাক্ষকে বধ করছেন, নৃসিংহ থেকে হিরণ্যকশিপুকে বধ করছে। কিন্তু তিনি মৎস্য অবতারে গ্রন্থ, ধর্ম ইত্যাদিকে রক্ষা করছেন। মৎস্য অবতারে পৃথিবী যখন রসাতলে চলে যাচ্ছে, জলে মগ্ন হয়ে যাচ্ছে, কি বুঝতে পারছে এবার? আর এরপরে যদি তোমরা খোঁজ নাও, নিরক্ষীয় অঞ্চলে একটা ছোট শ্রীলঙ্কা, সেখানে যত বড় বড় ক্রিকেটার বলো, বিদ্বজ্জন বলো, ফিশারম্যান, সনদ জয়সূর্য থেকে শুরু করে সব, তোমার দেশে সচিন, এপিজে আব্দুল কালাম, ধর্মান্তরিত হয়েছে তার বাবা দাদু ফিশারম্যান। তুমি অদ্ভুত, শুনে তোমার খারাপ লাগবে, বিদ্যাসাগর সেতুর যে আর্কিটেকচার নির্মাণ, তার যে প্রযুক্তি করলো একজন ফিশারম্যানের ছেলে, ইঞ্জিনিয়ার, কিন্তু তার যে বস সই করে গভর্নমেন্টকে জমা দিল। নাম কার হলো? তার। ঠিক যেমন ওই যে বড় প্রজেক্টগুলো, আমি প্রজেক্টে অ্যাপ্লাই করলাম, আমার অধীনে যাদের দিয়ে আমি ডেটা কালেকশন করা, লেখানো, প্রজেক্ট এক্সটেনশন, তাদের নাম থাকবে না, থাকবে আমার নাম। বিষয় লাগছে যে বিদ্যাসাগর সেতুটা তুমি জানতে না? আরও একটা শুনে নাও, তোমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা জানো ভারতবর্ষে? এটার নাম আগে ছিল ইন্দিরা আবাস যোজনা। তার আগে কি ছিল জানো? আবাস যোজনা। তার আগে কি ছিল জানো? মালদের বাড়ি যোজনা। কে তৈরি করেছিল? রণবীর সিং বর্মন, অদ্বৈত মল্লবর্মন সোসাইটি প্রতিষ্ঠাতা,
সেই ব্যক্তি ইন্দিরা গান্ধীর সঙ্গে মিট করেন। তিনি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সায়েন্টিস্ট, এখনও বেঁচে আছে, অনেক বয়স হয়ে গেছে। দেখা যদি বেঁচে থাকে নভেম্বর পর্যন্ত দেখতে পাবে তাকে, নিয়ে যাবো তোমাকে আমি, যাই হোক তাই হোক কলকাতায় নিয়ে যাব। তো সেই ব্যক্তি ইন্দিরার সঙ্গে মিট করলো যে এই ফিশারম্যান মালদের কোনো স্থায়ী বাস নেই, তার নদীর তীরে বাস, ভাবনা 12 মাস, এইখানে মাছ ধরে, নৌকায় কি বসবাস করে, আবার তারা কেউ কেউ আছে নদীর পাড়ে ঘর বেঁধেছে, সেখানে বিপদ হলে সেখান থেকে গুটিয়ে আবার অন্য জায়গায় ঘর বাঁধে, অস্থায়ী ঘর বাড়ি। ইন্দিরা গান্ধী সেটাকে অ্যাকসেপ্ট করলেন, তিনি বললেন আমি এই আবাস যোজনাটা করব। উনি চালু করলেন ক্ষমতায় এসে 82-তে, ক্ষমতা এলেন তো 82-তে, তখনই চালু করলেন। চালু করার পর ইন্দিরা গান্ধী যখন 84-তে নিহত, তারপরই রাজীব গান্ধীরও নাম করলো ইন্দিরা আবাস যোজনা, এবং শুধু মালদের জন্য ছিল, পরবর্তীকালে যে কোনো ঘর গৃহহীন ব্যক্তিকে দেওয়া চালু হলো। তারপর এখন তো তুমি জানো কমিশন যার, প্রধানমন্ত্রী আবাস যোজনা তার। কি তুমি ভাবছো অবদান এটা? এই সমাজের মানুষের মধ্যে অ্যাসপিরেশনটা এবং অ্যাটিচিউডটা কী করে হয় এত? এদের মনের মধ্যে অত জটিলতা নাই, অত জটিল করে ভাবে না, এবং আত্মঅভিমানী প্রচণ্ড। সামনের গিয়ে তোমাকে ঝগড়াও করবে না, কিছু তুই যদি তোমার সঙ্গে মতবিরোধ হয়, মনের অভিমানে তোমাকে এড়িয়ে চলে যাবে অন্য জায়গায়। দরকার হলে সে গৃহত্যাগ করবে, ঘর বাড়ি পরিবার নিয়ে সেখান থেকে চলে যাবে, তাও চলবে, কিন্তু ঝগড়া বিরোধে যাবে না। কাপুরুষ না, তার সঙ্গে ফাইট করলে তুমি পারবে না। ফাইট করলে তোমাকে একদম শেষ পর্যন্ত মেরে শেষ করবে সে, কিন্তু কুল, অলওয়েজ কুল। প্রথমে কখনো সে লাগে না, নিজেকে এড়িয়ে যায়। ঠিক প্রাচীন যে যুদ্ধবিদ্যা, যেটা মার্শাল আর্টগুলো তুমি জানো, যে সহজে মারে না, সহজে মারে না, আত্মরক্ষার জন্য নিজে রক্ষা করে, চরম সংকটে পৌঁছে গেলে তখন তাকে ফিনিশ করে দেয়। চায়নারা এটাকে এখনও ফলো করে, তুমি জানো। আর আমি এদের উৎস কোথায় বুঝলে? চায়নার কাছেই, তিব্বতে। কেন? সেই জন্য এই আত্মঅভিমানী বলেই এরা চিরকাল বিপন্ন। নদী শুকিয়ে চড়া হলে সেই চড়াতে বাইরে থেকে লোক এসে চড়া দখল করে জমি তৈরি করে, আর এরা সেই নৌকা নিয়ে যেখানে জল আছে সেখানে চলে যায়। চোখের সামনে জমি উঠলো, চড়া ভেসে উঠলো, সেখানে চাষ করতে গেল না, দখল নিল না, ঘরও করলো না। তুমি তিতাস একটি নদীর নাম পড়েছ, বোঝা যাচ্ছে মালদের জীবনটা কেমন। আমি আগেই বলেছি সিঙ্গাপুর কেন এরকম গড়ে উঠল। তা এই মানসিকতা একটা, যেমন যে মানুষের সঙ্গে ঝগড়া করবো না, কিছুই করবো না, ঝগড়া করতেও দেবো না। 2, অর্থনীতিটা কেন সমৃদ্ধি হয়েছে সিঙ্গাপুরে, শুনবে? তারা এটা ফলো করেছিল প্রথম থেকেই। এই মালয় সমাজের মধ্যে অর্থনীতিটা এরকম, ধরো নৌকায় একজন মালিক, জাল নৌকা তার, আর 3 জন ভাগিদার নিয়ে গেল মাছ ধরতে, মাছ পেল, 1000 টাকার মাছ পেল বিক্রি করে। কয় ভাগ হবে? এটা হবে 4 জন যদি লোক হয়, আর নৌকা জ্বালায় 5 ভাগ হবে। নৌকা জ্বালাচ্ছে ক্যাপিটাল, পুঁজি, তা সে একটা মানুষের সমান ভাগ পাবে মাত্র, এর বেশি নয়। অর্থাৎ একজন শ্রমিকের যা উৎপাদন, টোটাল মূলধনের সেই উৎপাদন। এখানে সুন্দর ব্যাখ্যা করেছে তারা, যে আমারই মূলধন, তাহলে তো আমারই বেশিরভাগ থাকবে, আমি তাদের সামান্য মজুরি দেব। বলছি ধনতান্ত্রিকের সঙ্গে লড়াই হচ্ছে, মজুরি দেবো। বলছেন না, যদি তোমার ওই মূলধন আমরা কাজে না লাগাই, মূলধন কি মাথায় দিয়ে শুয়ে থাকবে? তাতে কি তোমার বাড়বে?
সেটা মাথাতে শুয়ে থাকার কোনো কাজ নেই। সুতরাং সে মূলধন বিনিয়োগ করে তার ক্ষমতা দেখিয়ে যে তুমি সবটাকে গ্রাস করো, তাকে শোষণ বলে। এই শোষণ মালোরা করে না। এর মধ্যে কার্ল মার্কস পড়া লাগে না। জমিদারির সঙ্গে চলে না। এই যে দয়া, দাক্ষিণ্য, ভিক্ষে, বাবুর বাড়ির, এগুলোর মধ্যে স্থান আছে? নেই। আর এখন কর্পোরেট জগতে যারা এই যে বড় ট্রলার, বড় জাহাজে সমুদ্রে মাছ ধরে, এরা কিন্তু ভালো নয়, এরা কর্পোরেট। এরা একটা ট্রলার তৈরি করলো, কজন লোক লাগবে সেই কজন লোকে আই কার্ড করিয়ে তাদেরকে বলল, আমার হচ্ছে টোটাল মাছ যা হবে তার 16 ভাগের 12 ভাগ আমার নিচে থাকবে, আমি বিনিয়োগ করেছি, আর ওই 4 ভাগ থাকবে, ওইটাকে সব ভাগ হবে তখন সবার মধ্যে। কি বুঝলি? সবে এই শর্তে সমুদ্রে মাছ ধরতে চায় জীবন বিপন্ন করে। কর্পোরেট টাইপের। এটা দেখে গুলিয়ে ফেলো না যে ফিশারম্যান, এটা ওরা কেউ ফিশারম্যান নয়। ঠিক যেমন পূর্ববঙ্গে এখন ফিশারম্যান মানে মুসলমান, সবাই মাছ ধরে গিয়ে। ঠিক এখানেও দেখে ফিশারম্যান, সে বলছে আমরা ফিশারম্যান, কিন্তু আসলে না, অরিজিন নয়, কনভার্টেড। কারণ ভালো ইনকাম হবে, সামুদ্রিক সম্পদ পাওয়া যাবে, সেই জন্য সে ফিশারম্যান হয়ে গেছে। যদিও পড়াশুনো করতো, সায়েন্টিস্ট হতো, মানে সামুদ্রিক জিনিসপত্র তুলে আনার সায়েন্টিস্ট। এটা তোমরা দেখবে দ্য মারমেড নামে একটা সিনেমা আছে। সমুদ্রটাকে কিনে ফেলছে সায়েন্টিস্টরা গবেষণার নামে, পরিবেশ সোনার নামে একটা যন্ত্র পাঠিয়ে ভাইব্রেশন দিয়ে সামুদ্রিক প্রাণীগুলো সব আহত করে সেগুলো তুলে নিয়ে এসে তার উপর গবেষণা করে নতুন নতুন কোটি কোটি টাকার বিনিয়োগ করছে কর্পোরেট সায়েন্টিস্ট। তাদের মধ্যে থেকে একজন বেরিয়ে এসে সেটাকে খতম করে দিয়ে পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, সিনেমা তো যাতে পজিটিভ করলো আর কি। তোমার দেখো নি সিনেমাটা? না, পৃথিবীর এটা আমি অন্তত কমপক্ষে 50 বার দেখেছি। আমার প্রিয় ওই সিনেমাটা দ্য মারমেড। এই নামে অনেক সিনেমা আছে, কিন্তু যেটা আমি বললাম ওটা কোনার সময় দেখাবো, সেটা দেখে নিই। তাহলে এটা গেল তোমার সংক্ষিপ্ত ইতিহাস ফিশারম্যানের। অদ্বৈত মল্লবর্মণ, তার জীবনী পড়লে বুঝতে পারবে তিনি ফিশারম্যান। আর এই মুহূর্তে ফিশারম্যানদের মধ্যে থেকে উঠে এসছে কয়েকজন মাত্র ব্যক্তি। একজন তপন কুমার বিশ্বাস, রূপকুমার বর্মন। রূপকুমার বর্মন হচ্ছে বাঁকুড়ার ভাইস চ্যান্সেলর। তপন কুমার বিশ্বাস হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন, কল্যাণীতে প্রফেসর ফোকলোরের। ওই নারায়ণ হালদারও কিন্তু মালো। আর দেখছি না তো কাকে কাকে। ও, মালদাতে উজ্জ্বল হালদার, গৌরবঙ্গের এডুকেশনের। এগুলো তো আমার এটুকু গেল। এবার তোমার অ্যাসপিরেশনটা কি? মালদের তুমি যদি একটু পড়ার সুযোগ দাও, মালো সন্তানকে, তার জীবন মন দিয়ে সে এমন যাবে, কারোর সঙ্গে কম্পিটিশানে যাবে না। সে মনে করবে 100% আমাকে মুখস্থ করতে হবে, এবং 100% সে দিয়ে আসবে। সে ওই টুকলি, নকল কিংবা তুই কত পেয়েছিস, ও কত পেয়েছি, কম্পিটিশনে নেই। সে তার জীবনের লক্ষ্যস্থল হচ্ছে 100%। যে চাকরি করার জন্য পড়বো, এটার জন্য গেন করার জন্য, তা নয়। ত্রিপুরাতে ওই নীরমহলের আশেপাশে ওই তিতাস নদীর পাড়ের যে অদ্বৈতের পাড়ার যে মালোরা ছিল, ওইখানে কনভার্টে চলে গেছে, ওখানে পার হয়ে। তা সেই পাড়াতে আমি 2007 সালে 8 সালের জানুয়ারি মাসে গেছি। নীতিশ বিশ্বাস কলকাতার, উনি তখন গেছেন সার্ভে করবে বলে। তো এরকম দেখছে 8 পাস করা মেয়েকে বিয়ে করেছিল, তারপরে হাজব্যান্ড তাকে একটা বাচ্চা হয়ে গেছে, তারপরে তাকে স্কুলে ভর্তি করে দিল। আবার পড়লো, পড়ে
সে MA পাস করে PhD করে এসছে, দেখুন নর্মাল গৃহবধূ, এবং সে চাকরিতে ঢুকছে। গরিব নীতি বিষয় দেখে বলছে, প্রহ্লাদ, আমি বহু বছর ধরে একটা সার্ভে করছি, মালো ছেলে মেয়েদের মধ্যে একটু সুযোগ পেলে তারা কিন্তু সততার সঙ্গে 100% সেটা তারা ব্যবহার করে, পড়াশুনো করে, সরলতা। তা এটা আমি এই জন্য বললাম, এখনো পর্যন্ত তোমাকে বলি একটা ছোট্ট এক্সাম্পল। আমার যে বর্দি, পড়াশোনা মানে কি জানো? ফিজিক্সের বই, কেমিস্ট্রির বই প্রথম পাতা থেকে শেষ পর্যন্ত মুখস্থ, কোশ্চেন পর্যন্ত মুখস্থ, অঙ্কের বইও এটাই জানতো। পরীক্ষায় আবার কি আসবে, সাজেশন কাকে বলে, ফার্স্ট পাতা থেকে শেষ পর্যন্ত মুখস্থ, সায়েন্স নিয়ে পড়তো। মানে তোমার শাশুড়িরও তাই, ফার্স্ট টু লাস্ট মুখস্থ। মানে এই নয় যে এই কোনটা আসবে, কতটুকু আসবে, সাজেশন থাকবে, এইটুকু পর এইটা খুব গুরুত্বপূর্ণ, এরকম না, ফার্স্ট টু লাস্ট পাতা মুখস্থ, পরীক্ষায় যাবে দিয়ে আসবে। এইবার সে যখন জানেই না ফার্স্ট কাকে বলে, কম্পিটিশন কাকে বলে, রেজাল্ট যখন বেরোচ্ছে তার ওরকম কোনো উচ্ছ্বাসও থাকে না। যার প্রতিযোগিতা থাকে তার উচ্ছ্বাস থাকে, এই জন্য এদের কোনো উচ্ছ্বাসও নেই যে কি পেয়ে গেলাম, বিশাল কিছু, এরকম নেই। তুমি কি মেলাতে পারছো না এগুলো? সে ধারা আর কাউকে দেখেছো? রিমিকে নিশ্চয়ই দেখেছো তুমি সেই ধারাটা। তখন 5 থেকে শুরু করে ইউনিভার্সিটির সবাই আলোচনা বিষয়, সেন্ট্রাল অফিসে, যে পার্সেন্টে এত নম্বর কেউ পায়নি এর আগে, শুধু ফার্স্ট নয়, অত নম্বর পেয়ে ফার্স্ট। ওকে নিয়ে ভরসা যে MA পড়তে পড়তে নিশ্চয়ই JRF পেয়ে যাবে, একে আমরা এখানেই নিয়োগ দেবো, এত কিছু প্ল্যান করে ফেলেছে এরা। ও নিজের কি সেই চেতনা ছিল সেটা বলো তুমি? এবং কার সঙ্গে কম্পিটিশনও নাই। অ্যাসপিরেশনটা কোথায় বুঝতে পারছো তোদের? আকাঙ্ক্ষা, কিন্তু এর মধ্যে কোনো সেই ডিজায়ার নেই। অ্যাসপিরেশন আছে, ডিজায়ার নেই। আর কি অ্যাটিচিউড, মনোভাবটা যে বললাম, কম্পিটিশনও নেই, কিচ্ছু নেই। অনেকে বলে না প্রতিযোগিতা না থাকলে সাফল্য আসে না, এগুলো হচ্ছে থার্ড গ্রেডের বিষয়। যে আমি তাকে প্রতিযোগিতার মধ্যে ফেলে দিলাম, পরিমরি করে কেউ ব্যর্থ হলো, কেউ লড়াই হলো, কেউ মনে ভেঙে গেল, কেউ মানসিক রোগী হয়ে গেল, কেউ হতাশ হয়ে গেল, ফ্রাস্ট্রেশন হয়ে গেলো, তার মধ্যে পড়ে। আর যখন আমি জেনে গেছি ফার্স্ট ক্লাসে আমাকে পড়তে হবে, এটা আমার একমাত্র ডিউটি এবং আমার এম, সেখানে ফ্রাস্ট্রেশনের কোনো জায়গা নেই, কম্পিটিশনের জায়গা নেই, সেখানে তোমার কোনো ফার্স্ট সেকেন্ডের কোনো জায়গা নেই। এইটা হচ্ছে অ্যাটিচিউড তাদের। এই জন্য তুমি দেখবে কেউ গেলে আমাদের অমুক কিছু দিতে হবে, অমুক করতে হবে, প্ল্যান প্রোগ্রাম করে নেতারকে বশ করা, এই ধরনের মানসিকতা এই পাড়াগুলোতে নাই। তুমি মুর্শিদাবাদের তোমার এলাকাতে গিয়ে দেখবে নেই এগুলো। তুমি এবার কল্পনা করতে পারছো কি বললাম? বোকা না? যদি তাই থাকতো তাহলে যিশুর ওই যে 4 জন, ওরা অনেক কিছু করতে পারতো না, ওই বাকিদেরকে ল্যাং মেরে দিতে পারতো না? শুধু 4 জনের নাম থাকবে, বাইবেল তো ওরা লিখেছে, বাকিদের নাম দিত না? কিন্তু তাদের মধ্যে একজন নিজে যিশুর চাইতে বড় খেতাব নিয়ে নিত, নেয়নি? ওদের মধ্যে 4 জনের মধ্যে সিনিয়র ছিল বয়সে, বাইবেল পড়লে দেখবে তার উদ্দেশ্য ছিল সাম্যবাদী সমাজতান্ত্রিক একটা এমন রাষ্ট্র গড়ে তোলা, মানে পলিটিক্যাল চিন্তা করছে সে, মানে একে বলে চিন্তাশীল দার্শনিক, সমাজতাত্ত্বিক দার্শনিক, তার এটা উদ্দেশ্য ছিল। কিন্তু যিশুকে যেহেতু আগে বধ করে ফেললো, এই জন্য সেটা করতে পারলো না, তারা বিচ্ছিন্ন হয়ে গেল। রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করতো তারা রাজাকে সরিয়ে।
কৃষ্ণদ্বৈপায়ন কি রাজা হতে পারতো না চাইলে? সবাইকে মহাভারত ওইগুলো খতম করতে তো 2 মিনিট লাগে। তাহলে অ্যাটিটিউড তুমি এখানে কিন্তু নর্মাল অ্যাটিটিউড স্কেল দিয়ে তোমায় বিচার করলে হবে না, তোমাকে এই ক্যারেক্টারগুলো বলতে হবে যে এরা মানে ইন্ট্রোভার্ট নয়, এরা তার মানে এই নয় যে এরা অবদমন করে রাখছে। তাদের ক্যারেক্টার হচ্ছে এরকম যে আত্মঅভিমানী, নীরব থাকা এবং আলগোছে চলে যাওয়া। সেই ক্যারেক্টার সাইকোলজি যাদের আছে তাদের অ্যাটিটিউডটা তোমাকে মাপতে গেলে ওই স্কেল দিয়ে মাপলে হবে না, আলাদা করে করতে হবে। তাদের বিষয় আগে জানতে হবে, তাদের সোশ্যাল, এই কথাগুলো বলতে হবে তোমাকে, তাদের সোশ্যাল, ফ্যামিলি, তাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তাদের ক্যারেক্টারগুলো জানার পরে আমাকে স্কেলটা তৈরি করতে হবে। কারণ আমি এই সোসাইটির এই ক্যারেক্টার মানুষের উপর তৈরি করে স্কেল ওই মানুষের উপরে চাপিয়ে দিতে পারি না। মনে থাকবে কথাটা? এই টুলটা দিয়ে ওইটা টুল মেজার করা যায় না। ঠিক যেমন মেজার করা যায় না সোনার পাল্লা দিয়ে আলু, তাই তো? ঠিক তেমনি আর কিছু, আর একটা আছে, সেটা লাস্ট বলে দিই। আজকে তোমরা মতুয়া ধর্ম দেখতে পাচ্ছ, মতুয়াদের অস্তিত্ব থাকতো না যদি মতুয়াদের যে মূল গ্রন্থটা না থাকতো। এরকম বহু লোকে, অনেক মহারাজ, সাধু বাবা, অনেক বিপ্লবী জন্মেছে যাদের লেখা নেই, সেগুলো বিলীন হয়ে চলে গেছে কালের অভ্যন্তরে, কোনো অস্তিত্ব নেই। এই অস্তিত্ব টিকিয়ে রেখেছে কে জানো? মালদের একটি পুত্র তারকচন্দ্র সরকার, সে একটি বই লিখেছিল, তাকে দেখে নিজের মতো সাজিয়ে, হরিলীলামৃত। সেই বইটার জন্যই এত বিকশিত, এত বিপ্লব, তাকে নিয়ে এত ন্যারেটিভ, এত পরবর্তীকালে গ্রন্থ রচনা হচ্ছে, গবেষণা হচ্ছে। সেটা একটি মালদ সন্তানের অবদান। মতুয়া, নমশূদ্র এদের কোনো অবদান নেই এতে। তারা শুধু দখলদারিতে আছে, ভালো খাবো, আর কোন জায়গায় কি দখল করতে হবে, আমরা উঁচু, আমরা ব্রাহ্মণ, আমরা এই, আমাদের পৈতে ছিল, আমাদের এই ছিল, এই নিয়ে তারা লড়াই করে। তুমি যা ভাবছো, আমি কোনো জাতিবিদ্বেষের কথা বলছি না, এরকম কোনো ন্যারেশন নেই তাদের। এবার ওইটাকে ফলো করে তখন কিছু কিছু লোক তখন লিখছে। শেষ যাত্রাটা বলবো নাকি এবার? এত কিছু হয়ে যাওয়ার পরও তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দিত। ওই যে মালা গলায় দেখলেই, এই মালা গলা দেখলেই টিকিট কেটে উঠছে ট্রেন থেকে আউট করে দিত। টিটি আউট করতো, পাবলিককে আউট করতো। শুধু এইটুকু জেনে না, মতুয়াদের দেখলে কতটা অসম্মান তুমি চিন্তা কর, কতটা ঘৃণা তাদের ছিল। এটা কত সাল পর্যন্ত হয়েছে জানো তো? 2008 সাল পর্যন্ত হয়েছে। এটা বই পুরনো কথা বলছি না আমি, 2008 সাল পর্যন্ত। তারপর কি হলো? প্রহ্লাদ যখন 2009 সালে চিঠি দিল, যখন তাদের নামে রাষ্ট্রীয় পুরস্কার, তাদের নামে ইউনিভার্সিটি হয়ে গেল, তখন পলিটিক্যাল পার্টি দৌড়াতে শুরু করলো। এবেলা মমতা যায়, ওবেলা অশোক ঘোষ যায়, ওবেলা সুভাষ চক্রবর্তী যায়, এবেলা এ যায়। এই করতে করতে যখন তারা পলিটিক্যাল আবহের মধ্যে চলে এলো, তখন স্ট্যাটাস তারা পেয়ে গেল, এই নমশূদ্রের স্ট্যাটাস। নইলে কোনোদিন স্ট্যাটাস ছিল না। তার আগে এরা ভোটে দাঁড়িয়েছে, তার আগে এরা এমএলএ হয়েছে, এমপি হয়েছে, কিন্তু এইটা দূর করতে পারিনি কোনো দিন, এই ঘৃণা, ট্রেন থেকে নামিয়ে দেওয়া, বাস থেকে নামিয়ে দেওয়া। এটা যে করলো সেটা হচ্ছে প্রহ্লাদ, কিন্তু অন্য কেউ করেনি। ওই যে মার্চ মাসে হরিচাঁদ গুরুচাঁদের ইউনিভার্সিটিতে সেমিনার ছিল, সেই সেমিনারে শুধু আমার বক্তব্য রেকর্ড করে নিয়ে এসছে, বাকিটা আনিনি, ফোনই গেছিল। সেদিন কিন্তু ওরা স্বীকার করলো, ওদের এমপি মমতা বালা থেকে শুরু করে সবাই, এবং ভাইস চ্যান্সেলর নিমাই সাহা, তাকে বলল তার জন্য আজকে আমরা যে সম্মানের সঙ্গে ট্রেনে উঠতে পারছি,
এটা একদম ঘোষণা করলো। তুমি ভাবতে পারো, বনগাঁ থেকে কলকাতা পর্যন্ত মতুয়া পরিচয়কে ট্রেন উঠতে পারতো না, কোনো লাইনে না। শার্ট প্যান্ট পরে যাচ্ছে, মতুয়া নয়, চাকরি করছে, কোনো ব্যাপার না, মতুয়া পরিচয়ে কখনো ট্রেন উঠতে পারতো না। কি মনে করছো যে এখানে মুরগি বসে বড় বড় বাতলিং দিচ্ছে? সে বিষয়ে যদি কারো কাজ করার ইচ্ছে থাকে, তখন তারা 2006 সাল থেকে 2014-15 সাল পর্যন্ত যে নিউজ পেপারগুলো তারা তাদের আর্কাইভে গিয়ে দেখবে কী কী নিউজ আছে আমাকে নিয়ে, কী কাজ করছি আমি। আর ফাইল দেখবে অনগ্রসর কল্যাণ দপ্তরের আর্কাইভে, বিধানসভায়, সেই ফাইলগুলো দেখবে। তুমি চিন্তা করো, চিঠি লিখছি আমি, পুরস্কার দেওয়া হোক। আচ্ছা, সেই পুরস্কার দেওয়ার জন্য যে সিলেকশন কমিটি কে করবে, সে প্রহ্লাদি। আবার কত ছোট তখন আমি, 16 বছর আগে। এ ভাবছে নিজের কীর্তন গাওয়ার জন্য আজকে এখানে ভিডিও করছে। ঠিক আছে, তোমার কিছুটা হবে তো। এবার তুমি কি অডিও